নমস্কার শুভময় বাবু, আমি জয়তী বলছি হারের তরফ থেকে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার বেশ চমক। শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন এবং আবির বিশ্বাসকে আর রাজ্যসভায় পাঠাতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে তিনি প্রার্থী করলেন মতুয়া বাড়ির বড় বউ মমতাবালা ঠাকুর এবং দলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবকে। তালিকায় চমক বলতে আরো রইলেন সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের স্ত্রী সাগরিকা ঘোষ। কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে? হ্যাঁ, দেখছি একটি একটি রাজনৈতিক দল তাদের মতন করে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এবার সেইগুলো দেখে মানুষ বোঝার চেষ্টা করছেন যে কাদেরকে তারা রাজ্যসভায় পাঠাবেন। প্রথম একটা জিনিস বোঝা যাচ্ছে, যারা ছিলেন তার বদলে নতুন মুখ আনতে চাইছেন। এটা তো তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি তার একটা অংশ বিশেষ। আপনি লক্ষ্য করে দেখবেন যে এমপি ইলেকশনেও, মানে লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশন, এমন অনেককে তারা প্রার্থী করেন, তারা সেভাবে সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। প্রচুর চলচ্চিত্রে যারা কাজ করেন তারা যোগ দিয়েছেন। গত লোকসভায় তো প্রচুর প্রার্থী ছিলেন। একই রকম ভাবে আরেকটা মজার জিনিস দেখবেন, যারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ফোল্ডে নিয়ে নেন। এটা কিন্তু রাজনৈতিক নেত্রী হিসেবে এই বৈশিষ্ট্যটি, এটা কিন্তু সারা পৃথিবী দেখলেও খুব বেশি এরকম জিনিস লক্ষ্য করা যায় না। এবং আপনি দেখবেন তৃণমূলের বিরুদ্ধে বা একেবারে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর মতামত দিয়েছেন, এরকম মানুষকেও তিনি দলে নিয়েছেন। এবং সেই একই জায়গায় যদি দেখেন, সাগরিকা ঘোষ মহাশয়া, যিনি 2012 সালে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বেশ যে কথাগুলি লিখেছিলেন, যেগুলোকে খুব উঁচু মানের কথা বলা যায় না, এবং পরবর্তীকালেও বিভিন্ন সময় তাই বোধহয় নেয়া একটি কনক্লেভে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে এক ছাত্রী প্রশ্ন করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান। সুতরাং কেউ চট করে বলবে না যে সাগরিকা ঘোষ একেবারে তৃণমূলের সমর্থক ছিলেন, কিন্তু আজকে হঠাৎ করে তিনি বারবার বলা সত্ত্বেও যে তিনি রাজনীতিতে আসবেন না বা তিনি নিরপেক্ষ, তিনি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজ্যসভায় চলে গেলেন। রাজনীতির মজাটা এটাই। এগুলোকে রাজনীতির চমক বলে। রাজনীতিকে বলে যে একটা সম্ভাবনার শিল্প, অর্থাৎ যে বিষয়গুলোকে অনেক সময় কল্পনাই করা যায় না সেই ধরনের ঘটনাগুলো ঘটে যায়। এবং এই চমকগুলোর মধ্যে দিয়েই তো একটা রাজনৈতিক দল, যে কিনা ততটা সংগঠন ভিত্তিক নয়, যেখানে একজন দুজনের কথাতে দল চলে, সেই জায়গায় এই চমকের সুযোগ বেশি থাকে। এটা বিজেপি বা সিপিআইএম হলে হয়তো এমন একজন আসতেন, হয়তো এমন মানুষই আসতে পারতেন, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে ঠিক হতো। এবার যেহেতু এক্ষেত্রে নেত্রী দলটিকে কন্ট্রোল করেন, এই ধরনের চটজলদি সিদ্ধান্ত নেওয়া সম্ভব এবং সিদ্ধান্তগুলি ভবিষ্যতে কিরকম কাজ দেবে আমাদের দেখতে হবে। তবে মোটের ওপর সাগরিকা ঘোষের ক্ষেত্রে একথা একেবারে সত্যি, তার লেখা বা এগুলোর থেকে পশ্চিমবঙ্গের ওপর যে তার খুব স্বচ্ছ বা ভালো ধারণা আছে এমনটা মনে হয় না। ফলে সেক্ষেত্রে এটি একটু চমক দেওয়ার মতনই এই বিষয়টি। এবং এর সঙ্গে দিল্লির রাজনীতির সঙ্গে সম্পর্ক রাখা সাংবাদিকদের তো রাজনীতিবিদদের সঙ্গে একটা যোগাযোগ থাকেই, হয়তো সেই জায়গাটিকে ব্যবহার করার একটা ক্ষেত্র প্রস্তুত হলো। কেন্দ্রীয় স্তরে তৃণমূলের যে তাদের যে প্রচার বা বিস্তারের চেষ্টা, হয়তো তারা চেষ্টা করবেন। ফলে এটাকে একেবারে যে সাংঘাতিক ভুল সিদ্ধান্ত এরকম বলা যায় না, বরং বলা যায় যে চমকপ্রদ সিদ্ধান্ত। মানে এটা আপনি যে কনক্লেভটার কথা বললেন, আমি একটু বলি, সেটা ছিল প্রেসিডেন্সি ছাত্রীদেরকে নিয়ে একটি কনক্লেভ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন তাকে প্রশ্ন করেছিলেন, এক ছাত্রী তাকে মাওবাদী বলেন এবং সেই শো থেকে বেরিয়ে যান, এবং সেই শো এর সাংবাদিক ছিলেন সাগরিকা ঘোষ। আবার তিনি উল্টো দিকে রাজদীপ সরদেশাইয়ের স্ত্রীও বটে। এবং যেটা আপনি বললেন যে এই যে বিরোধীদের দলে টেনে নেওয়া, এটা কি আমরা বলতে পারি যে তৃণমূলের মাস্টার স্ট্রোক হিসেবে দেখা যেতে পারে? দেখুন, মাস্টার স্ট্রোক তো একটা এরকম ভাবে হয় না। যেমন মাস্টার স্ট্রোক আপনি যদি বলতে চান, অনেক লম্বা সময় ধরে রাজনীতির মাস্টার স্ট্রোক গুলো হয়। যেমন ধরুন রাম মন্দির, সেই 90-এর দশক থেকে শুরু করে অনেকটা সময় নিয়ে একটা রাজনৈতিক পরিবর্তন। মাস্টার স্ট্রোক বলতে পারেন যখন বিলগ্নীকরণ নিয়ে কংগ্রেস কাজ শুরু করলো 90-এর দশকের শুরুতে, এগুলোকে মাস্টার স্ট্রোক বলতে হয়। এগুলি রাজনীতির চমক, এবং এগুলি কতটা তৃণমূলকে সুবিধা দেবে কতটা দেবে না সেটা দেখতে হবে। তবে এগুলো কোনো খুব দীর্ঘমেয়াদী রাজনীতি বা অনেক ভবিষ্যৎ ভেবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন। বা ধরুন 2004-এ যে ইউপিএ সরকার এলো, তারা যে 100 দিনের কাজের প্রকল্প, মনরেগা এগুলো করলো, এগুলো হচ্ছে রাজনীতিতে খুব দীর্ঘমেয়াদী এবং যুগান্তকারী বিভিন্ন কাজকর্ম। ফলে এটাকে সেরকম বলাটা আমার মনে হয় ঠিক হবে না। চমকপ্রদ কথাটাই আমার মনে হয় সঠিকভাবে ব্যবহৃত হবে। বিজেপি যেখানে একটা মিডিয়াটাইজ ডেমোক্রেসি লঞ্চ করছে তাদের অর্থনৈতিক বলে, সেখানে এই রাজনৈতিক তীক্ষ্ণতা কতটা প্রাসঙ্গিক আগামী লোকসভার জন্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক তীক্ষ্ণতা? আরেকবার প্রশ্নটা করবেন, একটু পরিষ্কার শোনা গেল।
হ্যাঁ, বললাম যে বিজেপি যেখানে একটা মিডিয়া টাইপ ডেমোক্রেসি লঞ্চ করছে তাদের অর্থনৈতিক বলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা দেবীর মতো সাংবাদিক, বা তিনি আরেকজনও আছেন, তিনি হচ্ছেন যে একজন উর্দু আপনি দৈনিক কি বলতে চাইছেন সংবাদপত্রের। বিজেপি ডেমোক্রেসিকে মানে অসুবিধা করছে এইটা বলছেন? না না, এটা মিডিয়া টাইপ ডেমোক্রেসি, মানে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ডেমোক্রেসি বিজেপি ডেমোক্রেসিকে ধ্বংস করতে চাইছে কি চাইছে না এই বিষয়টি আরেকটু সময় নিয়ে দেখতে হবে। এ কথা একেবারে সত্যি যে আমাদের যে রাষ্ট্রের যে মিডিয়া, মানে দিল্লি ভিত্তিক যে মিডিয়া, তারা মোটের ওপর খুব একটা বিজেপি বিরোধিতা করে না। অন্যভাবে আপনি যদি পশ্চিমবঙ্গে দেখেন, রাজ্য ভিত্তিক যে কলকাতা কেন্দ্রিক মিডিয়া, তারা কিন্তু এখানকার শাসক তৃণমূল কংগ্রেসের খুব বিরোধিতা করে। এখন সেইটা দিয়ে দেশের গণতন্ত্র সম্পূর্ণ বিপন্ন হয়ে গেল, বিজেপি দেশের গণতন্ত্র ধ্বংস করে দিল, এত সহজে এটা বলা ঠিক হবে? হ্যাঁ, কিছু টুকরো টুকরো আলোচনা উঠছে যে বিজেপির সময় গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে কিনা, বিভিন্ন সূচকে নাকি ভারত পিছিয়ে যাচ্ছে, কিন্তু সেই যে স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো, সেই টেস্টগুলো তো খুব দায়িত্ব হয়েছে এমন নয়। সুতরাং প্রথম কথা যে বিজেপি একেবারে গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে কি দিচ্ছে না, এর উত্তর এত চটজলদি দেওয়া যাবে না। দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিজেপি আগামী দিনে বিপুল ক্ষমতায় এলে ভারতবর্ষকে তার যে অসাম্প্রদায়িক চেহারা সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র করবে কিনা, এই যে প্রশ্ন, বা ভারতবর্ষে যে বহুদলীয় শাসন ব্যবস্থা, সংবিধান পরিবর্তন করে তার পরিবর্তন করবে কিনা, এই ধরনের বক্তব্য বিজেপির বিরোধীরা বলছে। কিন্তু বিজেপির কোনো চিন্তন দলের বৈঠকে বা তাদের কোনো রাজনৈতিক ইস্তাহারে, যেমন রাম মন্দিরের কথা তাদের ইস্তাহারে ছিল, তাদের ইস্তাহারে কাশ্মীর সংক্রান্ত বিষয়গুলো ছিল, 3 তালাকের বিষয় ছিল, এই যে জায়গাটা, সেখানে কিন্তু তাদের ইস্তাহারে তারা একেবারে সংবিধান বদলে টদলে দেবেন এই কথাটা কিন্তু আমরা এখনো দেখিনি। সিএ যেমন তারা করতে চান, এই যে জিনিসগুলো, সেগুলো দক্ষিণপন্থী একটি ধর্মভিত্তিক বা সংখ্যাগুরুর যে জাতীয়তাবাদ, যে ধর্মীয় রাষ্ট্রবাদ, তার একটা অংশ। কিন্তু সেটাই যে একেবারে গণতন্ত্র ধ্বংসের কারণ হবে, এতটা কিন্তু এখনো বলার মতো সময় আসেনি। তবে হ্যাঁ, আমরা যারা গণতান্ত্রিক প্রেক্ষিতে থাকি, আমরা তো সব সময় চাই সে গণতন্ত্র থাকুক। আমরা চাই না দেশটা উত্তর কোরিয়ার মতন হয়ে যাক বা চীনের মতো, যেখানে সেভাবে নির্বাচন হয় না। আমরা চাই যে পশ্চিমী যে গণতন্ত্র ইউরোপে আছে সেরকম ভাবে আমাদের দেশটা চলুক। সেই দিক দিয়ে বিজেপিকে সাবধান রাখার দায়িত্ব সকলের। বিজেপির মধ্যে যারা আছেন তারাও নিজেদের সাবধান রাখবেন, যারা আমরা বাইরের থেকে আলোচনা করি রাজনীতি নিয়ে তারাও বলার চেষ্টা করব যে বিজেপি যেন গণতন্ত্র ধ্বংস না করে। যারা বিরোধী পক্ষ তাদের তো আরো চিৎকার করে বলতেই হবে। ফলে বিরোধী পক্ষ তাদের কাজটা একদম ঠিকভাবেই করছেন, এবং আমার মনে হয় যে গোটা ঘটনাটি যেভাবে চলছে, যে বিজেপি গণতন্ত্র ধ্বংস করতে চাইছে বলে বিরোধীদের যে প্রচার, এরকম অসুবিধার জায়গা নেই। বিরোধীরা তাদের কাজ ঠিকই করছেন। আমার মনে হয় বিজেপির মধ্যেও এই নিয়ে নিশ্চয়ই গভীর আলোচনা চলছে। কিন্তু প্রচুর আসন পেয়ে বিজেপি যদি জিতে যায়, সেক্ষেত্রে তারা ভারতের সংবিধান পরিবর্তনের চেষ্টা করবেন কি করবেন না, এখনো সেরকম কিছু ইস্তাহারে আসেন। বলো। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি আর্জি জানানো হয়েছে, যেখান থেকে সংবিধান থেকে সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটো কথা যাতে সরিয়ে দেওয়া হয়, সেরকম বিভিন্ন আর্জি আমরা বিজেপির বিভিন্ন বিজেপির রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো কোর্টে করা হয়েছে। হ্যাঁ, আমি একটা খবর দেখেছিলাম, সেখানে বিজেপির একজন এক্স এমএলএ তিনি এটা করেছিলেন, এবং এক্স্যাক্টলি নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সিপিএম এর একজন এক্স এমএলএ, একজন এক্স এমপি যদি বিজেপিতে চলে যেতে পারেন এবং তারপর যদি সিপিএম এর বিরুদ্ধে কথা বলেন, সেরকম ভাবেই বিজেপির একজন এক্স এমএলএ কোর্টে গিয়ে বললেন যে ধর্মনিরপেক্ষ ব্যাপারটা তুলে দিতে হবে, সেটাকে কিন্তু বিজেপির কথা বলে ধরে এত গুরুত্ব এখন দেয়া যাবে না। আমি আবার বলছি, এতে কোনো দোষ নেই যে মানুষ মনে করছে বিজেপি গণতন্ত্র লঙ্ঘন করার চেষ্টা করতে পারে প্রচুর আসন পেয়ে জিতে এলে। বিরোধীরা তাই নিয়ে প্রতিবাদ করতে পারেন, আমরা তাই নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু বিজেপির কোনো ইস্তাহারে, কিন্তু নির্বাচনী ইস্তাহারে বা দল হিসেবে তারা ভারতবর্ষকে যে ধর্মনিরপেক্ষ জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে চায়, গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটাকে ধ্বংস করতে চায়, এই ধরনের কিছু কিন্তু অফিসিয়ালি দলগতভাবে তারা বলেনি। এক দেশ এক ভোটের যে কথাটা আসছে, সেখান থেকে এই ধরনের কিছু প্রশ্ন উঠছে। এই আলোচনাগুলো রাজনীতিতে চলবে, এতে দোষের কিছু নেই। কিন্তু আমি বলছি যে বিজেপি গণতন্ত্র ধ্বংস করতে চাইছে, এবং সেই জায়গায় তৃণমূল সাগরিকা ঘোষকে তাদের রাজ্যসভার প্রার্থী করছেন। এই যে বিষয়গুলো, এগুলো অনেক জটিল যোগসূত্র দিয়ে গাঁথতে হবে। আমার মনে হয় এতটা এখন না ভাবলেও চলে।
আচ্ছা, আমার নামটা মনে পড়েছে যে বিজেপি যার কথা বললাম, বিজেপির এক্স এমপি ডক্টর সুব্রমণিয়াম স্বামী, তিনি একটা প্লি করেছেন সুপ্রিম কোর্টে এই দুটো শব্দকে সরিয়ে নেওয়ার জন্য। যদিও তিনি এক্স, আপনি সেটা বলছেন যে এখন এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। না না না, দেখুন সুব্রমণিয়াম স্বামী কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র ভারতের রাজনীতিতে, এবং তার মতগুলো সরলরৈখিক নয়। তিনি কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো বিপক্ষে বলেন। ভারতবর্ষের রাজনীতিতে সুব্রমণিয়াম স্বামীর যে, আমি বলবো যে তার যে অবদান, কথাটা কতটা ঠিক হবে আমি জানি না, কিন্তু তিনি যেভাবে ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত, বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি ব্যবস্থার মধ্যে তিনি গেছেন, কেস লড়েছেন এবং অনেক ক্ষেত্রে সাংবিধানিক প্রচুর প্রশ্ন তুলেছেন, ফলে তার ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। তিনি এই বিষয়গুলি নিয়ে চর্চা করে থাকেন, ফলে তার বক্তব্য, সুব্রমণিয়াম স্বামী হয়তো বিজেপির সঙ্গে তার যথেষ্ট যোগ আছে, সম্ভবত তাদেরই প্রার্থী এখন তিনি, কিন্তু তার কথাবার্তা কিন্তু বিজেপির কথাবার্তা নয়, কারণ তিনি কখনো পক্ষে কখনো বিপক্ষে বলেন। ফলে সুব্রমণিয়াম স্বামীর কথাকে বিজেপির দলগত কথা বলে মেনে নেওয়াটা কিন্তু শক্ত। বেশ, আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে যে শুধুমাত্র সাগরিকা দেবী নন, কলকাতার থেকে প্রকাশিত একটি উর্দু দৈনিক সংবাদপত্রের সম্পাদক নাদিমুল, যিনি 2012 থেকে তৃণমূলের হয়ে রাজ্যসভায় রয়েছেন, তাকে আবার প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে সাংবাদিকদের রাজনীতিতে নিয়ে আসার একটা প্রয়াস, এখানে কি কোথাও কি সংবাদ মাধ্যমকে পথভ্রষ্ট করার একটি চেষ্টা করা হচ্ছে? দেখুন, এটা তো এক দুজনকে নিয়ে এসে আপনি বলতেই পারেন যে কোরিলেট করছে সাংবাদিকদের এনে, বা ধরুন রাজনৈতিক বিশ্লেষক যারা, আপনি তো পশ্চিমবঙ্গে নিশ্চয়ই দেখেছেন টেলিভিশনে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, কিছুটা সময় অন্তর অন্তর তাদের অনেকেই দেখবেন তারা কোনো একটা রাজনৈতিক দলে যোগ দেন। রাজনীতিটা তো করাটা তো কোনো পাপ কাজ নয়, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়াটা তো আমাদের সংবিধানের মধ্যেই একটা ব্যবস্থার অঙ্গ। সুতরাং রাজনৈতিক জায়গায় যখন কেউ আসছেন, তখন তার মাধ্যমে গোটা সংবাদ ব্যবস্থাটাকে, সংবাদ মাধ্যমটাকে কন্ট্রোল করে নেওয়া যাবে, এটা একেবারেই আমার মনে হয় ঠিক যুক্তি নয়। কারণ আপনাদের মতো এখন হাজার হাজার চ্যানেল আছে, যারা ইউটিউবে আছেন, যাদের কাছে সমাজ মাধ্যম আছে। সুতরাং হঠাৎ করে মানুষের যে মত, সেই মতকে এই মুহূর্তে চাপিয়ে দেয়া এবং সেইটা করে পুরো মিডিয়াকে কন্ট্রোলে আনা, এই বিষয়টা কিন্তু খুব শক্ত। না হলে আজকে সত্যিই তো দিল্লির যে টেলিভিশন মিডিয়া, তারা সকলেই বিজেপির দিকে পক্ষ নিয়েই কথা বলেন, কিন্তু তা বলে কি আমরা সমাজ মাধ্যমে বিজেপির বিরুদ্ধে কথা বলতে দেখি না? ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সাগরিকা ঘোষকে রাজ্যসভায় পাঠিয়েছেন শুধুমাত্র সংবাদ মাধ্যমকে কন্ট্রোল করার জন্য। আমার মনে হয় এই যুক্তিটা অতি সরলীকরণ হয়ে যাবে। হয়তো তাদের দলের মধ্যে অনেক কৌশলগত আলোচনা হয়েছে যেগুলো আমরা জানি, তার নিরিখে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংবাদ মাধ্যম কন্ট্রোল করা না হলেও সাগরিকা ঘোষ মহাশয়া অত্যন্ত ভালো বক্তব্য রাখেন, তার গোটা দেশে অ্যাকসেপ্টেবিলিটি আছে, তাকে অনেকে চেনে। ফলে একজন সিনেমা আর্টিস্ট, একজন ফুটবলার, এদেরকে যেমন রাজনৈতিক দলে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ভোটে দাঁড় করানো হয়, সেইভাবেই ধরুন রাজ্যসভায় একজনকে নিয়ে যাওয়া হয়েছে যার মুক্তি পরিচিত, ভারতের যে সাংস্কৃতিক জগৎ সেখানে লোকজন চেনেন। ফলে আমার মনে হয় যে সিদ্ধান্তটা খুব অবাক করার মতন কিছু নয়। একটাই মুশকিল, সাগরিকা ঘোষের এত বেশি বক্তব্য ছিল যে তিনি রাজনীতি থেকে দূরে থাকবেন, কোনো দলে যাবেন না, এবং সংবাদ মাধ্যমের যে স্বাধীনতার কথা তিনি বারবার বলেছেন, সেই স্বাধীনতার কথা যখন তিনি বলছেন, তখন তো তার অবশ্যই উচিত পশ্চিমবঙ্গে এসে একবার দেখে যাওয়া যে পশ্চিমবঙ্গে এই গণতন্ত্র ঠিক কিভাবে চলছে বা না চলছে, তিনি তো সেটাও দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু তিনি তৃণমূলকে সঠিক যুক্তি বুদ্ধি দিতে পারবেন, সেই দলটার আয়না হিসেবে কাজ করে। প্রত্যেকটি দলের তো আত্মসমীক্ষা প্রয়োজন, যেমন বিশেষ করে শাসকের, যারা বিজেপি কেন্দ্রের শাসক, তৃণমূল রাজ্যের শাসক, যে যেখানে শাসক, গণতন্ত্রে তাদের সামনে আয়নাটা ধরাটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এলেই ভুলে যায় যে তারা ভোটে জিতে এসেছে, তারা মনে করে যে পুরো রাজ্যটাই বা পুরো দেশটাই তাদের সম্পত্তি। যেমন তৃণমূল কংগ্রেস মনে করছে সন্দেশখালিটা তাদের সম্পত্তি। এই জায়গায় সাগরিকা ঘোষের মতো মানুষরা যদি সামনে আয়নাটা ধরতে পারেন, তাহলে আমার মনে হয় তৃণমূলের ভালোই হবে। তারা বুঝতে পারবেন যে যেটা সন্দেশখালিতে চলছে সেটা গণতন্ত্র নয়। সাগরিকা ঘোষ অনেক ভালোভাবে তৃণমূলকে বুঝিয়ে দিতে পারবেন। একই রকম ভাবে বিজেপির ক্ষেত্রেও সত্যি, তারা যেখানে যেখানে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, যদি কেউ সামনে বলে যেগুলো ঠিক নয় তাদের দলের মধ্যে থেকে। সন্দেশখালী নিয়ে আপনি বললেন, যখন নেক্সট কোশ্চেন সন্দেশখালী নিয়ে করছি, এই যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে, আপনার কি মনে হয় যে রাজ্য রাজনীতির মোড় এই ঘটনা ঘোরাতে সক্ষম হবে? আর চট করে হ্যাঁ, তাহলে যদি সেটা হয়, তাহলে কাদের কোর্টে সেই বল যাবে, সিপিএম না বিজেপি? দেখুন, এই এত সহজে এরকম হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 এর পর আন্দোলন শুরু করেছিলেন, 2001-এ গেল রব উঠেছিল, তাতেও কিছু হয়নি। শেষ পর্যন্ত 2007 থেকে পরিবর্তন শুরু হয় সিঙ্গুর নন্দীগ্রামে। এবার সন্দেশখালী সিঙ্গুর নন্দীগ্রাম হবে কিনা
সে তো চট করে তৃণমূল যেমন খুব তাড়াতাড়ি বুঝতে পারে, সিঙ্গুর নন্দীগ্রাম যে ইতিহাস হবে তারা প্রাথমিক স্তরের বইয়ে যেমন উঠিয়ে দিল সঙ্গে সঙ্গে। একটা ইতিহাসকে জারিত হতে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সময় লাগে না। ঠিক একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের মতন ভাবনায় কেউ হয়তো বলতেই পারে না রে বাবা সন্দেশখালী হয়ে গেল, কালকেই তৃণমূল কংগ্রেস হেরে যাবে, কালকেই বিজেপি বা সিপিএম জিতে যাবে। বিষয়টা এত সহজ নয়, কারণ তৃণমূল কংগ্রেসের কাজের মধ্যেও লক্ষ্মীর ভান্ডার আছে, স্বাস্থ্য সাথী আছে, তারাও গরিব মানুষের জন্য কাজ করছেন। ফলে ভোটটা কিভাবে হবে, আর এটা মনে রাখবেন ভোট কিন্তু 3 মাস ধরে প্রস্তুতি হয় না, ভোটটা একেবারে T20। ভোটের আগের একদিন দুদিনে যে ঘটনা ঘটবে তাতেই ভোটের ফলাফল নির্ধারিত হবে। ফলে আজকের দিনে কথা সত্যি যে বিরোধীদের কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে, সিপিএম এর ভোট সামান্য বাড়ছে, বিজেপিও আন্দোলন করার চেষ্টা করছে। আমরা তো গণতন্ত্র চাই, ফলে হ্যাঁ তৃণমূলের ভোট যদি কমে, মানুষ যদি তাদের একটা বার্তা দিতে চায় যেভাবে রাজ্য চালানো উচিত না, যেভাবে পঞ্চায়েত ভোট হয়েছে হওয়া উচিত না, বরং আপনারা লক্ষ্মীর ভান্ডারে আরো জোর দিন, আরো বেশি টাকা বাড়ান, যেগুলো তারা করেছেন এবারের বাজেটে, ফলে সব মিলিয়েই স্থির হবে। ফলে কালকেই যে এখানে সিপিএম বা বিজেপি 42টা আসন জিতে যাবে এমনটা নয়। আমার মনে হয় আরেকটু অপেক্ষা করা ভালো, নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পর্যন্ত, তখন হয়তো হাওয়াটা পরিষ্কার বোঝা যাবে। আপনি যে লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন যে আমরা প্রকল্প দেখতে পাচ্ছি, কন্যাশ্রী, রূপশ্রী, এই সমস্তই আমরা জানি যে মহিলা ভোটারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আবার অন্যদিকে মহিলারাই প্রতিবাদ করছেন সন্দেশখালীতে তাদের উপর হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে। কোথাও গিয়ে কি ইমেজ তো ধাক্কা খাচ্ছে না? হ্যাঁ দেখুন, স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন, সন্দেশখালীতে যেটা হয়েছে একটা চত্বরের, সেটা সারা পশ্চিমবঙ্গে কিভাবে ছড়িয়ে পড়বে সেটা দেখতে হবে। আর জেনারেলাইজেশনটা হচ্ছে এই যে বিভিন্ন ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। একটা মুশকিল আছে, যে প্রশ্নটা তৃণমূল কংগ্রেসের সামনে আমরা বারবার তুলছি, সেটা হচ্ছে 2004-এ যখন বামপন্থীরা কংগ্রেসকে চাপ দিয়ে এই যে 100 দিনের কাজের প্রকল্প, এমএনরেগা এগুলো করলো, স্বামীনাথন সাহেব সেই সময় কৃষি নিয়ে অনেক কিছু করেছিলেন, যাকে আবার বিজেপি ভারতরত্ন দিল। সেই সময়টায় কিন্তু মানুষকে কাজের পরিবর্তে টাকা দেওয়া হচ্ছিল। তৃণমূল কংগ্রেস বা এখন কংগ্রেস বা অনেক জায়গায় বিজেপি যেটা করছে, কাজের ব্যাপার নেই, সরাসরি এমনিই টাকা দিয়ে দিচ্ছে। এটাই কি হয়, মানুষের না নিজের ওপর, নিজের সম্পর্কে যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, সেই জায়গাটা চলে যাওয়ারও একটা জায়গা থাকে, যে আমার হয়তো কাজ করার ক্ষমতাই নেই, তাই আমাকে সরকার এমনি টাকা দিচ্ছে। ফলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস আর একটু দায়িত্ব নিয়ে ভাবুন। মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়াটা স্বল্প সময়ের জন্য খুব খারাপ কিছু নয়। কোভিড পরবর্তী সময়ে তো মানুষকে দেশের এত টাকা, এত শস্য, সেগুলো শুধুমাত্র বড় বড় কোম্পানি 10 লক্ষ 20 লক্ষ কোটি টাকা লোন নেবে, সেই লোনগুলো শোধ হবে না, তার থেকে গরিব মানুষ টাকা পাওয়া তো সত্যিই ভালো। তার সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস যদি ভাবতে শুরু করে যে শুধু এই টাকা দিয়ে দিচ্ছি বলেই ভোটটা পেয়ে যাব, তাহলে মুশকিল। তারা বরং আরেকটু দায়িত্ব নিয়ে ভাবুন, মানুষের হাতে কি করে কাজ পৌঁছে দেওয়া যায়। এবং আমার মনে হয় সেই নিরিখে ভাবলে, মানুষকে কাজের বিনিময়ে অর্থ দিলে দেশের সম্পদ বাড়বে, এবং বাজার তো চাঙ্গা হয় গরিব মানুষের কাছে টাকা পৌঁছলে। আমরা মনে হয় এগুলো নিয়ে তাদের আরেকটু ভাবা উচিত। তবে এত সহজ নয়, 500 থেকে 1000 করে দিলাম বলেই পশ্চিমবঙ্গের মানুষ চোখ বুজে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আমার মনে হয় তারাও সেটা ভাবেন না। তাদের রাজনৈতিক দল হিসেবেও তাদের মধ্যে অনেক বুদ্ধিমান লোক আছেন, তারা ঠিকভাবে সার্ভে টার্ভে করছেন, তারাও তাদের মতো করে ঠিক করবেন। বেশ, আচ্ছা, আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গ্রেফতার হয়েছেন সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার, অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিমদেরকে আটকানো হয়েছে সন্দেশখালী যাওয়ার মুখে। সন্দেশখালী যে জনরোষ, তা কি আন্দোলনে কনভার্ট করতে পারবে বামপন্থীরা, যেমনটা নন্দীগ্রামের সময় তৃণমূল পেরেছিল, তেমনটা কি করতে পারবেন তারা, নাকি এইবারও বল গিয়ে পড়বে বিজেপির কোর্টে? দেখুন, বামপন্থীদের সবটুকুই কিন্তু রাস্তায় নেমে যে আন্দোলনের জায়গা সেইভাবে নির্ধারিত হয় না। তাদের আরেকটি বড় বিষয় থাকে, তাদের দলের যে ভাবনা চিন্তা, সাংগঠনিক ব্যবস্থা, তাদের যে নীতি, তার নিরিখে সব ঠিক হয়। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মমতা ব্যানার্জি যে ধরনের আন্দোলন করতে পেরেছিলেন, সেটা হচ্ছে সেই দলটার উপর তার একার দখল ছিল। এই ধরনের ঘটনা বামপন্থীদের পক্ষে সম্ভব নয়। তাদের যে আন্দোলনের ধারা, সেই ধারা তারা তাদের মতো আন্দোলন করবেন, এবং তারা নিঃসন্দেহে তাদের দল এই বিষয়গুলি নিয়ে ভাবছে। বামপন্থীরা আসন হয়তো পাচ্ছেন না, কিন্তু বামপন্থী আদর্শটা এত পুরনো, সারা পৃথিবীতে এত, যেমন একদিকে পুঁজিবাদ, একদিকে সাম্যবাদের কথা আসে, এই মুহূর্তে তারা তাদের মতো করে ভাবছেন। হ্যাঁ, তাদের আন্দোলনের কিছুটা গতি দেখা যাচ্ছে, কিন্তু সে আন্দোলনের গতি মানেই যে সেটা ভোটে ট্রান্সফার্ড হবে, তারা কিভাবে সে আন্দোলনটা ব্যবহার করতে চাইছেন, তাদের দলের যেহেতু সাংগঠনিক এবং তাদের যে বুদ্ধিজীবী মহল, তাদের যে চিন্তন দল, সেখানে অনেক মানুষ একটা স্ট্রাকচারের মধ্যে কাজ করেন। ফলে তাদের একটা ভাবনা আছে, সেই ভাবনা ঠিক ভুল হতে পারে, কিন্তু আমার মনে হয় তাদের ভাবনাটা এত বেশি নিয়মতান্ত্রিক হবে যে কালকেই সন্দেশখালীর আন্দোলন থেকে তারা নতুন একটা পথ খুঁজে পাবেন এমনটা নয়। তাদের নিজেদের একটা পথ আছে, খুব একদম ঠিকভাবে তারা চিহ্নিত করেছেন সেই পথটা। অন্যদের সেটাকে ভালো খারাপ অনেক কিছু মনে হতে পারে, কিন্তু তাদের পথটা সেই রাজনৈতিক দলের কাছে পরিষ্কার। তারা নিঃসন্দেহে সন্দেশখালী নিয়ে তাদের মতো করে ভাবছেন বলে আমার ধারণা।
সেই পদ থেকে কি সাফল্য পাওয়ার আশা রয়েছে, বা সেটা কি দেখতে পারেন? দেখুন, রাজনীতির সাফল্য সবসময় কটা আসন তাই দিয়ে নির্ধারিত হয় না। তাহলে তো যখন লালকৃষ্ণ আদবানি আর অটল বিহারী বাজপেয়ী একসঙ্গে সবে শুরু করলেন আবার 80 দশকের প্রথমে, তাহলে সেই সময়ও তারা রাজনীতি করতেন না যদি আসনের সংখ্যা গুনতেন। রাজনীতির পরিবর্তন দেখতে গেলে 20, 30, 40, 50 বছর লাগে। আমি আপনাকে বললাম না যে তৃণমূল কংগ্রেস যেমন সিঙ্গুর নন্দীগ্রাম তাদের পাঠ্য বইতে ঢুকিয়ে দিল ইতিহাসে, তারপর তাদের মধ্যে কয়েকজন আবার চলে গেল বিজেপিতে। এইভাবে রাজনীতি হয় না। রাজনীতি এত দীর্ঘমেয়াদী যে এই সিপিআইএম এর কি পরিবর্তন হবে না হবে, কতটুকু ভোট বাড়বে, তারা আসন পাবে কিনা, এই বিষয়গুলি গোটা বিশ্ব রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতির নিরিখেও এত অল্প একটা সময় যে এই দিয়ে রাজনীতি আমরা এই চটজলদি বিশ্লেষণ আপনার সঙ্গে আমি যেমন কথা বলছি, এটা কিছু মানুষ শুনবেন, তার সেটুকুই আর কি সবটুকু। এর মধ্যে খুব গভীর রাজনৈতিক তত্ত্ব একেবারে ইতিহাস রচনা হয়ে গেল এমনটা নয়। রাজনৈতিক নেতারা সেটা অনেক সময় বুঝতে ভুল করেন, সেটাই মুশকিল। বেশ, অনেক ধন্যবাদ শুভময় বাবু। নমস্কার। 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 হ্যালো। হ্যাঁ স্যার, আমি না ইন্ট্রোটা দিতে ভুলে গেছি, আমি একবার ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আপনি একটু 5 মিনিট দিতে পারবেন আমাকে? হ্যালো।